কত বছর বয়স পর্যন্ত ক্যান্সার ট্রিটমেন্ট নিরাপদে করা যায়, বা কোনো একটি পেশেন্ট তার বাড়ির লোক যখন ওপিডিতে আসলেন বা ইনডোর পেশেন্ট ভর্তি হয়ে রয়েছে, আমরা যখন তাকে কোনো একটা ট্রিটমেন্টের কথা বললাম, তখন স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন এসে পড়ে যে ওনার তো 70 বছর বয়স, 75 বছর বয়স, বা উনি একটা বয়স্ক, তো এই ক্ষেত্রে কি আমরা ক্যান্সারের এই ট্রিটমেন্ট, সেটা অপারেশন হোক, রেডিয়েশন, কেমোথেরাপি যাই হোক, সেটা কি উনি নিতে পারবেন, ওটা কি করা উচিত? তো এই কোশ্চেনগুলো ডে ইন ডে আউট আমাদের ওপিডিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেস করতে হয়। তো আজকে এই যে এজ বা এই বয়স এবং এর সঙ্গে ক্যান্সারের যে সম্পর্ক বা আদৌ আছে কি না, বা কীভাবে আমরা এগুলো ডিসাইড করি, সেই রিলেটেড একটা আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। যে কোনো পেশেন্ট যখন আসছেন আমাদের কাছে, ওই বয়সটা কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। তার একটা বয়সে 50 বছর হতে পারে, 20 বছর হতে পারে, বা 70 বছর হতে পারে। তো ওটা একটা যে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মানে ওটা আমরা কোনোভাবে মডিফাই করতে পারবো না, অলরেডি সেটা হয়ে গিয়েছে। তার বয়স অলরেডি একটা ধার্য একটা ট্রিটমেন্ট করার জন্য কিনা সেটা আমরা পরে আসছি, কিন্তু ওই বয়সটা আমরা অলরেডি তার রয়েছে। এখন আরেকটা উল্লেখযোগ্য, যেটা পরিসংখ্যানগত দিক থেকে যদি আমরা দেখি, বয়স্ক পেশেন্টদের বা বয়স্ক রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারের প্রবণতাটা ইয়ংদের থেকে তুলনামূলকভাবে বেশি। যদিও হ্যাঁ, এখন কম বয়স্কদের অনেক বেশি পরিমাণে আমরা ক্যান্সার পাচ্ছি। তো এখনও পর্যন্ত যদি ধরা যায় যে ফিফথ ডিকেড, মানে 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, এই সময়টা কিন্তু মেজরিটি যে ক্যান্সার, সেইটা কিন্তু আমরা এখনও দেখতে পাই। সুতরাং একটা মেজর পার্সেন্টেজ অফ পেশেন্ট যারা আসছে, তাদের কিন্তু বয়স বেশির দিকেই। স্বাভাবিকভাবেই বাড়ির লোকেদের একটা চিন্তা থাকে যে এক তো পেশেন্টের বয়স বেশি, 2 নম্বর একটা যে ট্রিটমেন্ট, তার সাইড এফেক্ট, তার এফেক্ট, এগুলোর উপর পেশেন্ট কতটা নিতে পারবে না নিতে পারবে, তার জন্য ওনারা চিন্তা থাকে। এবং অনেকে এই বদ্ধ ধারণা নিয়ে আসেন যে ওনার যেহেতু 75 বছর বয়স বা 78 বছর বয়স, তাহলে উনি এই ক্যান্সারের ট্রিটমেন্ট করা যাবে না, আমরা শুধু এসছি এটা জানতে যে ওনার আদৌ ক্যান্সার হয়েছে কিনা। এবং ক্যান্সার হওয়ার পরে যখন আমরা কোনো ট্রিটমেন্টের কথা বলি, বা যেরকমই সেই ট্রিটমেন্ট হোক, তখন ওনাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করে যে এই ট্রিটমেন্টের জন্য হয়তো আমরা পেশেন্টের ক্ষতি হতে পারে। তো এই বিষয় থেকে বলার দরকার যে এই ক্ষতি বা এই যে ভয়, এই ভয়টা সবসময় যে অমূলক তা নয়, কিন্তু এই ভয় বা যে আমি ট্রিটমেন্ট করবো না, এগুলো অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, অনেকগুলো বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। এটা শুধুমাত্র তার বয়স 78, 75 বা 70 এর উপর ডিপেন্ড করে না। এজ একটা জাস্ট নাম্বার। এখন এইগুলোর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য যে কি ক্যান্সার ওনার হয়েছে, সেটা কোন অঙ্গে হয়ে রয়েছে, এখন সেটা স্লো গ্রোয়িং না র্যাপিডলি গ্রোয়িং। এখন যদি ধরা যাক একটা 70-75 বছর বয়সে কোনো একটা প্রস্টেট ক্যান্সার নিয়ে আসছেন, এটা একটা তথাকথিতভাবে আমাদের যেটা জেনারেলি আমরা যদি বলি এটা খুব স্লো গ্রোয়িং একটা টিউমার, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট করলে পেশেন্ট সিমটোমেটিক্যালি ইমপ্রুভ হবে এবং অনেক দিন পর্যন্ত সেটা থেকে আমরা পেশেন্টকে মানে ভালো রাখতে পারবো। যদি ওটা স্টেজ 4 ডিজিজ হয়, মানে যদি ছড়িয়ে গিয়েও থাকে, তাহলেও কিন্তু অনেক দিন অনেক পেশেন্ট ভালো থাকে। এখন খুব র্যাপিডলি গ্রোয়িং কোনো টিউমার, পেশেন্টের জেনারেল কন্ডিশন তখন কীরকম আছে, পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস কীরকম রয়েছে, পেশেন্টের আদার্স কোমরবিডিটি যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো কন্ট্রোল কিনা, কার্ডিয়াক কোনো প্রবলেম, এই বৈশিষ্ট্যগুলো অনেক কিছু ডিসিশন নেওয়ার জন্য আমাদের মানে এগিয়ে নিয়ে যায় যে এই পেশেন্টটাকে আমরা একটা বড় একটা 6 ঘন্টা 8 ঘন্টার সার্জারি করতে পারবো কিনা, এই পেশেন্টটাকে একটা টক্সিক কেমোথেরাপি, যেগুলো নর্মাল টিস্যুতেও আমাদের যে সাইড এফেক্টগুলো হয়, সেগুলো উনি সেটা নিতে পারবেন কিনা। তো এই তুল্যমূল্য বিচারগুলো কিন্তু আমরা করে থাকি। এবং এই বিচারগুলো করার জায়গা থেকেই যেটাকে বলে কস্ট আর বেনিফিট রেশিও বা তার অ্যানালিসিস। মানে এই কস্ট মানে কিন্তু মানে শুধু খরচের ব্যাপার না, এই কস্ট মানে হচ্ছে যে এই যে একটা পেশেন্ট, তার যে ট্রিটমেন্ট হচ্ছে, সেই ট্রিটমেন্টটার জন্য যে সাইড এফেক্ট, এখন যে কোনো ট্রিটমেন্ট যার এফেক্ট আছে তার সাইড এফেক্ট থাকবে। যে ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট নেই, জেনারেলি আমরা ধরে নিতে পারি তার কোনো কিন্তু এফেক্ট নেই, কারণ এটা একটা ফিজিক্সের ল এর মতো, মানে অ্যাকশন তার অপোজিটের রিয়াকশন থাকবে। তো আমি যখন ক্যান্সারের একটা ট্রিটমেন্ট করলাম, সেটা অপারেশন হতে পারে বা কেমোথেরাপি হতে পারে, সেটা যেমন ক্যান্সারাস টিউমার বা সেলগুলোর উপর যখন কাজ করছে, নর্মাল সেলগুলোর উপর কাজ করছে। আমি একটা অপারেশন করলাম, সেই অপারেশনে যখন আমি ক্যান্সার সময় যে টিউমার বা অর্গান যখন বাদ দেওয়া হচ্ছে, তখন তার সঙ্গে কিছু নর্মাল টিস্যু আমাদের বাদ দিতে হচ্ছে, এবং তার রিয়াকশান এবং সেটা উনি কতটা নিতে পারবেন, সেগুলো আমরা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম তারগুলোর উপর আমরা ভিত্তি করে অ্যানাস্থেসিয়া, কার্ডিওলজি, বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে যে এই পেশেন্ট যাদের বয়স্ক, তারা এইটার মধ্যে রিস্ক কতটা। এই রিস্কটা যদি দেখা যায় যে নর্মাল পেশেন্টের মতোই রিস্ক, কারণ অনেক পেশেন্ট আছে যারা 83-82 বছর বয়সে খুব ফিট, এবং তাদের আমরা যখন দেখি তখন আমরা বলি যে এই পেশেন্টটা যদিও বয়স বেশি, যদিও আমাদের কিন্তু মনে হচ্ছে উনি এই ট্রিটমেন্টটা নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে তার সুস্থতা রয়েছে।
এখন যে পেশেন্ট অসুস্থ বা একদম বিছানা থেকে উঠতে পারছেন না, কোনো খাওয়া দাওয়া নেই, ইমাসিয়েটেড, নিউট্রিশনালি পুয়ার, তাদের আমরা একটা ট্রিটমেন্ট করে, তাদের একটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে যদি ডেভেলপ করা যায়, তাকে যদি একটা ট্রিটমেন্টের জন্য একটা আশানুরূপ জায়গায় পৌঁছানো যায়, তবে আমরা তাকে ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু অনেক পেশেন্টই থাকে যারা বয়স্ক হলেও তারা কিন্তু অনেক ইয়ং পেশেন্টের থেকে অনেক বেশি স্ট্রং থাকে। তো ফিজিওলজিক্যাল এজ যেটাকে আমরা ধরি, যেমন একটা তো নর্মাল এজ যেটা 70, 75, 80 যাই হোক, আর একটা ফিজিওলজিক্যাল এজ মানে ওনার ওই বয়সের তুলনায় বা নর্মালি ওই রেঞ্জ, কোন রেঞ্জে উনি রয়েছেন। মানে অনেক সময় এটা হতেই পারে যে বয়সটা হয়তো 75, কিন্তু ফিজিওলজিক্যালি মানে ওনার শারীরবৃত্তীয় যা প্রক্রিয়া, উনি যেভাবে হাঁটাচলা করছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, তার কার্ডিয়াক, এই সমস্ত কিছু দেখে দেখা গেল ওনার এজটা রিলেটিভলি 50-60-এর মতো। মানে আমি কিন্তু তার ক্ষেত্রে একটা বড় সার্জারি, একটা টক্সিক কেমোথেরাপি, এগুলোর দিকে আমরা যেতে পারি। এই ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু আপনাদেরও একটা প্রধান ভূমিকা রয়েছে। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে একটা শুধুমাত্র একটা এজের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ডিসিশন নিতে পারি না। আমরা অনেক সময় এরকমও পেশেন্ট পাই যারা হয়তো অত এজ নয়, হয়তো 50, 45, কিন্তু তাদের ওভারঅল জেনারেল কন্ডিশন ভালো নয়। সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্টের দিকেই অনেক সময় প্রাথমিকভাবে এগোতে হয়, কারণ ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করেই তাকে ডেভেলপ করে তাকে ভালো করার পরেই আমরা তখন একটা ট্রিটমেন্ট করতে পারি, বা অনেক সময় হয়তো করতে নাও পারি যদি তাদের ইমপ্রুভমেন্ট না হয়। আর 2 নম্বর আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই যে ট্রিটমেন্ট করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি, যে আমি এটা সারিয়ে তোলার মতো ট্রিটমেন্ট করছি, না আমি এটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করছি। এ নিয়ে অলরেডি আমি আগে একটা ভিডিও করেছি। তো এই কিউরেটিভ ইন্টেনশন না প্যালিয়েটিভ ইন্টেনশন, এখন একটা পেশেন্ট ধরা যাক তার কোলনে ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সারের জন্য তার ব্লিডিং হচ্ছে অনবরত, বা একটা পাকস্থলী ক্যান্সার হচ্ছে, তার অনবরত ব্লিডিং হচ্ছে, হিমোগ্লোবিন কমছে। এখন এই ক্ষেত্রে যদি আমরা একটা অপারেশন করতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে ওনাকে বার করতে পারি। তো এখন এই অপারেশনের ফিটনেসের জন্য যা যা করার দরকার সেগুলো করা হবে। সেটা যদি ফিটনেস একান্তই না থাকে, ডেফিনেটলি অপারেশন করার জায়গায় আমরা হয়তো পৌঁছাতে পারলাম না। কিন্তু সেই ফিটনেস যদি থাকে, তার যদি সেই রকম কোনো রকমভাবে কোমরবিডিটি না থাকে, এই তার যদি আমরা দেখি যে তার ফিটনেস যথেষ্ট পরিমাণে রয়েছে, তখন কিন্তু আমরা এই অপারেশন করে ওনার এই যে সমস্যা, এটা থেকে কিন্তু ওনাকে আমরা বেশ কিছুদিন হোক বা বছর হোক, আমরা কিন্তু এটা মুক্তি একটা দেওয়ার জায়গায় পৌঁছতে পারি। সুতরাং এজ ডেফিনেটলি একটা ফ্যাক্টর, যেটা হয়তো আমরা মডিফাই করতে পারি না, কিন্তু সবসময় এজ ইজ নট দ্য অনলি ডিসাইডিং ফ্যাক্টর। এজ একমাত্র ফ্যাক্টর নয় যেটার উপর ভিত্তি করে আমরা চিকিৎসা করব কি করব না এটা ডিসিশন নিই। ডিসিশন নেওয়ার জন্য অনেকগুলো প্যারামিটার আছে, এবং অনেকগুলো প্যারামিটার দেখে আমাদের এগিয়ে যেতে হয়, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্ট তুলনামূলক যারা ইয়ং তাদের থেকে ফিট পেলে এবং পাইও আমরা, এবং সেগুলো কিন্তু আমরা সেই পেশেন্টদের ট্রিটমেন্ট করে থাকি। সুতরাং এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে একজন বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নেই। ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, সবার জন্য সব ট্রিটমেন্ট প্রযোজ্য নয়। সেটার জন্য ডেফিনেটলি টিউমার বোর্ড রয়েছে, আপনাদের সাথে আলোচনা রয়েছে, সেই ক্ল্যারিফিকেশান দরকার, আমাদের এক্সপেকটেশান কী, তো সেইগুলোর উপর ভিত্তি করে আমরা চিকিৎসা করে থাকি। সুতরাং এজ কিন্তু ট্রিটমেন্ট করার জন্য কোনোভাবেই অন্তরায়ও দাঁড়াতে পারে না। এইটাই ছিল আজকের ভিডিওর বিশেষ মানে এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট করুন, এবং আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।